সবাই ভালো আছো তো? আজ আমি তোমাদের 124 পৃষ্ঠার আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী মেঘ বৃষ্টি বাজ এই বিষয়ে তোমাদের ক্লাস নেব। তোমরা ক্লাসটা খুব মন দিয়ে শুনবে। তারপরে আমি অল্প কিছু তোমাদের এই যে আমি যা বলবো বইয়ের মেঘ বৃষ্টি বাজ এই নিয়ে যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়ে তোমাদের বোঝাবো। অল্প কিছু প্রশ্ন দেবো, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের মতন করে লিখবে এবং ক্লাসে সাবমিট করবে। তা তোমরা মেঘ তো অবশ্যই দেখেছো, বৃষ্টি পড়াও দেখছো। আকাশে যখন কালো মেঘ হয় তখন হঠাৎ করে মাঝে মাঝেই বিদ্যুৎ চমকায় এবং বিদ্যুৎ চমকানোর পরেই একটা কড়কড় শব্দ সৃষ্টি হয় এবং আমরা কানে হাত দিই। মা বাবা বলেন, হ্যাঁ রে বাইরে বেরোস না, বাজ পড়ছে। এইগুলোর এই বিষয়ে না বেরোতে দেওয়ার অনেক কারণ আছে। সেই কারণগুলো তোমাদের আমি আস্তে আস্তে বলবো। প্রখর সূর্যের তাপে যখন বৃষ্টি হয় না তখন আমাদের সব জলাশয়গুলো শুকিয়ে যায়। দেখবে পুকুর নদী সবার, খাল বিল সবার জল শুকিয়ে গেছে, কিন্তু সেই জলগুলো যায় কোথায়? সেই জলগুলো বাষ্প কণার আকারে সূর্যের তাপে বাষ্প হয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায়, আকাশের দিকে চলে যায়। আর যেই বাষ্প বাতাসের মধ্যে আসে অমনি সেই অংশের বাতাস হালকা হয়ে যায়। এবার বাষ্প বাতাসে এলে স্বাভাবিকভাবেই মনে হওয়া উচিত যে বাতাসটা তো ভারী হয়ে যাবে, তাহলে উঠবে কি করে? কিন্তু হালকা হয়ে যায়। এই কেন হালকা হয় তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তখন এই বিষয়ে জানতে পারবে। শুধু এইটুকু জেনে রাখো, যখনই জলীয় বাষ্প বাতাসের মধ্যে প্রবেশ করে পুকুর নদী নালা থেকে সূর্যের তাপে, তখনই বাতাস হালকা হয়ে যায় এবং সেই হালকা বাতাস আস্তে আস্তে ওপরে উঠতে থাকে। এইভাবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা বাতাস আস্তে আস্তে ওপরে উঠতে থাকে এবং যত ওপরে উঠতে থাকে একটা নির্দিষ্ট দূরত্বের পর বাতাস এবং ওখানকার উষ্ণতাও কমতে থাকে এবং একটা সময় উঁচুতে উঠে গিয়ে যে সময় এই জলীয় বাষ্পগুলো, বাতাসের মধ্যে তো ধূলিকণা থাকেই, ধুলো কণা সবসময় ঘুরে বেড়াচ্ছে, সেই ধুলোকণাকে সাহায্য নিয়ে এই জলীয় বাষ্পগুলো একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর ঠান্ডা হয়ে গিয়ে ওখানে উষ্ণতা স্বাভাবিকভাবেই অনেকটা কমে যায়। ঠান্ডা হয়ে গিয়ে জলকণায় মেঘের আকারে জলকণা গোল 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 বিন্দুর আকারে বাতাসে ভাসতে থাকে এবং একটা সময় আসে এবং এটাকেই আমরা বলি মেঘ। এবং একটা সময় আসে যখন উষ্ণতাটা বা তাপমাত্রাটা আরও কমে যায় এবং সেই তাপমাত্রা কমে গেলে সেই জলকণাযুক্ত মেঘের কণাগুলো বাতাস আর ধরে রাখতে পারে না। তখন উষ্ণতাটা যখন কমে যায় সেই
উষ্ণতাটা কমে যাওয়ার পর একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, সেই উষ্ণতাকেও একটা সংকট তাপমাত্রা, অনেক সময় শিশিরাঙ্ক এসব বলে, তোমরা পরে উঁচু ক্লাসে উঠলে জানতে পারবে। সেই তাপমাত্রায় আসার পর ওই মেঘের কণাগুলো জলকণায় পরিণত হয়ে যায় এবং সেই জলকণাগুলোকে বাতাস আর ধরে রাখতে পারে না। তখন কি হয়, সেই জলকণাগুলো মাধ্যাকর্ষণের টানে আমাদের মাটির দিকে পড়তে আরম্ভ করে এবং মাটির দিকে পড়তে আরম্ভ করলে বৃষ্টির আকারে আমাদের মাটিতে নেমে আসে এবং আমাদের গাছপালাকে ভিজিয়ে দেয়, আমাদের মনকে শান্ত করে এবং আমাদের যেটা প্রয়োজন ছিল, প্রচণ্ড রোদের পর যে বৃষ্টিটার প্রয়োজন ছিল, সেইভাবে বৃষ্টিটা এসে পড়ে। তা যাই হোক, তা বৃষ্টিটা কিভাবে সৃষ্টি হয় তাহলে বুঝলে মোটামুটি কীরকম না, প্রখর সূর্যের তাপে জলীয় বাষ্প, মানে নদী নালা পুকুর থেকে জলীয়, তোমরা তো গ্রামে গঞ্জে দেখেছো তো যে গরমকালে জল শুকিয়ে যাচ্ছে আর কোথাও যাচ্ছে না, সূর্যের তাপে জলগুলো উপরে উঠে যাচ্ছে বাষ্প আকারে এবং সেই জল বাষ্প আকারে উপরে উঠে গিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর তাপমাত্রা যখন অনেক কমে যায়, সেই সময় কি হয় না, মেঘের ওই জলীয় বাষ্পপূর্ণ ধূলিকণাযুক্ত জলীয় বাষ্পপূর্ণ কণাগুলো জলকণায় পরিণত হয় এবং আরও তাপমাত্রা কমে গেলে সেই জলকণাগুলো বৃষ্টির আকারে মাটিতে পড়ে। এইভাবেই বৃষ্টির সৃষ্টি হয়। এইবার আমি তোমাদের মেঘ আর বৃষ্টিটা বললাম, এবার বাজের ব্যাপারটা, বাজ এবং বিদ্যুৎ, এই ব্যাপারটা কি তোমাদের বলবো। তাহলে বাজের ব্যাপারটা কি, যখনই জলকণাযুক্ত বা জলীয় বাষ্পপূর্ণ ধূলিকণাযুক্ত বায়ু ওপরে উঠে গিয়ে জমাট বেঁধে কালো মেঘের সৃষ্টি করে, মানে অনেক মেঘের সৃষ্টি করে। তোমরা তো দেখেই থাকো বর্ষাকালে পূর্ব দিকে না হলে পশ্চিম দিকে, আমরা বলি না পশ্চিম দিক থেকে একটা কালো মেঘ উঠছে, কিছুক্ষণ পরই ওই কালো মেঘের ওপর তোমরা বিদ্যুতের ঝলকানি দেখতে পাও এবং তারপরে কর কর শব্দ শুনতে পাও, যেটাকে আমরা বলি বাজ। তাহলে এই বাজ এবং বিদ্যুৎ কিভাবে সৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ মানে আমাদের বাড়িতে যে তড়িৎ প্রবাহ হয়, আমরা যাতে কারেন্টে যে ফ্যান চলছে, আলো জ্বলছে, সেই বিদ্যুৎই, কিন্তু ওইখানে বিদ্যুৎটা অনেক শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। আমাদের যে কোনো বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের বাড়িতে যে কারেন্ট আসছে তার একটা ব্যবস্থা আছে, বিদ্যুৎ তৈরির একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাকে আমরা একটা জায়গায় বিদ্যুৎটাকে সঞ্চয় করে সেই বিদ্যুৎগুলো আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় বা বিভিন্ন কাজে, কল কারখানায়, ট্রেন চালাতে সাহায্য করে। কিন্তু বিদ্যুৎ আমাদের বাড়িতে, সকলের বাড়িতে যে বিদ্যুৎ ব্যবস্থা, তাতে অনেক কম শক্তির প্রয়োজন হয়, ট্রেন চালাতে আবার অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। কিন্তু আমরা যেটা মেঘের থেকে যে বিদ্যুৎটা দেখতে পাচ্ছি সেটা অনেক বেশি শক্তিশালী এবং সেই ব্যবস্থাটা অনেক বেশি শক্তিশালী এবং সবই সেই বিদ্যুৎ থেকে কিভাবে তড়িৎ উৎপন্ন হচ্ছে সেইটা আস্তে আস্তে তোমরা ক্লাস 7 থেকে আস্তে আস্তে জানতে পারবে। এর মধ্যেও তোমার এক একটা কণার পরমাণু, অণু পরমাণু, এগুলোর ব্যবস্থার মধ্যে থেকেই, ব্যাখ্যা থেকেই আমরা জানতে পারবো এবং আমরা এটাও জানতে পারবো যে একটা পরমাণু, একটা কণাকে ভাঙতে ভাঙতে সবথেকে ছোট কণা হচ্ছে পরমাণু। সেই পরমাণু তোমাদের 3 রকম কণা দিয়ে তৈরি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সেই ইলেকট্রন হচ্ছে তড়িৎ ঋণাত্মক কণা, প্রোটন হচ্ছে তড়িৎ ধনাত্মক কণা, তোমরা প্লাস মাইনাস, বিয়োগ যোগ, তোমরা এখন এগুলো কিছুই বুঝতে পারবে না। আমি যেইটুকুনি বলতে চাইছি তোমাদের, এই আস্তে আস্তে এই মেঘ তো ওপরে উঠে গেল, ঘন কালো হয়ে গেল, তোমরা এইটুকুনি জানবে যে এই যখনই মেঘে মেঘে ঘর্ষণ হয়, হয়ে বিদ্যুতের সৃষ্টি হয়। মেঘে ঘর্ষণ হলে ওদের বিদ্যুৎ ব্যবস্থাটা তৈরি হয়ে যায় অটোমেটিক, মানে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন, অর্থাৎ ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন তৈরি হয়ে যায়, যার ফলে একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হয় এবং তড়িৎ এর সৃষ্টি হয় এবং সেই তড়িৎটা এত বেশি
তার এই বিভব পার্থক্য, বিভব প্রভেদ, এই কথাগুলো তোমাদের বলা মানে এখন কিছু বুঝতে পারবে না, কিন্তু সেই ব্যবস্থাটাই তোমাদের বলি। সেই যে মেঘে মেঘে ঘর্ষণের ফলে একটা বিরাট, তোমরা মেঘে মেঘে ঘর্ষণের ফলে একটা বিরাট তড়িৎ উৎপত্তি হয়। সেই তড়িৎটাই আমরা দেখতে পাই, তোমাদের আকাশে দেখতে পাই। এবং আকাশে দেখার কিছুক্ষণ পরে, ওই বিদ্যুৎটা দেখার কিছুক্ষণ পরে ওই মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে আওয়াজটা উৎপন্ন হয়, যে আওয়াজটা তৈরি হয়, সেই আওয়াজটা একটু পরে তোমরা শুনতে পাও। তার কারণ হচ্ছে আলো তো আগে আমরা দেখতে পাই, তার কারণ হচ্ছে আলো অনেক বেশি তাড়াতাড়ি শব্দের থেকে অনেক তাড়াতাড়ি অগ্রসর হয়, মানে অনেক বেশি তাড়াতাড়ি যায়। আলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকে অনেকটাই বেশি, যার ফলে এই যে আলো, আমরা বিদ্যুৎটাকে আগে দেখতে পাই, তারপরে শব্দ শুনতে পাই। এবার যে মানুষটি এই বাজ পড়ে, অনেকে বলে বাজ পড়ে মারা গেছেন, বাজ পড়ে মাঠে চাষ আবাদ করছিলেন, সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে, বাজ পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন, এই ঘটনাগুলো কিন্তু একটা ব্যাপার আছে। এই ঘটনাগুলো যখন ঘটে তখন সে কিন্তু আর বাজের শব্দ শুনতে পায় না, সে ওই বিদ্যুতের আলো তার গায়ে যেই পড়ে সে মরে যায়। তার মানে কি, বিদ্যুতের আলোটা অনেক তাড়াতাড়ি আসে, তারপরে আলো দেখার কিছুক্ষণ পরে তোমরা শব্দটা শুনতে পাও, ভালো করে লক্ষ্য করে দেখবে। তাই এখান থেকে তোমরা একটা জিনিস পরিষ্কার হলে, আলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকে বেশি। আলোর গতিবেগ কত, শব্দের গতিবেগ কত, সেগুলো তোমরা আস্তে আস্তে ধাপে ধাপে যত উঁচু ক্লাসে উঠবে সমস্ত কিছুই জানতে পারবে। তোমরা এইটুকুনি জানলে যে কিভাবে মেঘের সৃষ্টি হলো, কিভাবে বৃষ্টি পড়লো, কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণের ফলে, এবং অনেক বেশি শক্তিশালী বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আমাদের বাড়িতে বা আমাদের পরিবেশে। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি তার থেকে অনেক বেশি শক্তিশালী বিদ্যুৎ তৈরি হচ্ছে, এবং সেই মেঘে মেঘে ঘর্ষণের ফলে একটা বিরাট আওয়াজের সৃষ্টি হচ্ছে। এইটুকু বোঝো কত দূরে ওই আওয়াজটা সৃষ্টি হচ্ছে, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ বা আমরা শুনতে পাচ্ছি। তার কারণ, তার মানে একটা জিনিস তুমি পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওইখানে ঘর্ষণটা কত বেশি পরিমাণে ঘর্ষণ হচ্ছে, একটা বিরাট পরিমাণে আওয়াজ সৃষ্টি হচ্ছে, সেই আওয়াজটা আমরা কানে পাচ্ছি। তাহলে একটা জিনিস মনে রাখবে যে কোনো সময় যখন ঝড় বৃষ্টি হবে, সব সময় চেষ্টা করবে বাড়ির ভিতরে থাকার এবং স্কুলের ভেতরে থাকার। সেই সময় বৃষ্টি থামবে, বিদ্যুৎ পড়া বন্ধ হবে, তারপরে বাইরে বেরোবে। এখন সবসময় দেখবে যখন ঝড় বৃষ্টি বা বিদ্যুৎ চমকায়, অনেক উঁচু নারকেল গাছ ভেঙে পড়ে গেল বা ফেটে গেল, পুড়ে গেল, অনেক উঁচু যে গাছগুলো সেগুলোই ওরা, যেহেতু আকাশের অনেকটাই আমাদের বাড়ির থেকে অনেক উঁচুতে থাকে, সেগুলোতেই ওরা আক্রমণ করে বা সেখানেই আগে বিদ্যুৎটা পড়ে। এবার এই বিদ্যুৎ ঠেকানোর বা বিদ্যুৎকে আটকানোর এখন অনেক ব্যবস্থা হয়েছে, যাকে বলে বজ্র নিবারক। সেগুলো তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাস উঠলে জানতে পারবে। এবার তোমাদের টেক্সট বইয়ে, তোমাদের বইয়ে যেটা আছে সেটা গল্পের আকারে বলা আছে। সেই গল্পের আকারে তোমরা যারা ছবি আঁকো তারা, বা যারা আঁকো না তারাও চেষ্টা করবে একটা সুন্দর পরিবেশ, গ্রামের ছবি আঁকবে, তাতে কালো মেঘ আঁকার চেষ্টা করবে এবং তাতে বিদ্যুতের ছবি আঁকার চেষ্টা করবে, ভালো লাগবে। তা আমি তোমাদের এই গল্পটাও একবার, বইয়ে যে গল্পটা দিয়েছে সেটাও একবার বলি, তোমরা শোনো। দেখো আমি যা বললাম এইটা হচ্ছে কিভাবে মেঘ সৃষ্টি হলো, কিভাবে বৃষ্টি পড়ছে, কিভাবে বিদ্যুৎ মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং কিভাবে শব্দ হচ্ছে এবং তোমরা শুনতে পাচ্ছ। এবার আমি তোমাদের টেক্সট বইটা একটু বলি, তোমরা শোনো। এবার আমি তোমাদের টেক্সট বইয়ের 124 পৃষ্ঠায় তোমরা চলে যাও এবং বইটা খোলো সকলে। না খুললে তোমরা বুঝতে পারবে না। তোমাদের যে টেক্সট বইয়ে যে গল্পটা দেওয়া আছে সেই গল্পটা আমি তোমাদের পড়বো, পড়ে পড়ে শোনাবো এবং তোমরাও আঙুল দিয়ে দিয়ে শোনো এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই দেখো তোমাদের টেক্সট বই 124 পৃষ্ঠা বার করো, 124 পৃষ্ঠা। তাহলে
তোমাদের আজকের বিষয় হচ্ছে মেঘ, বৃষ্টি, বাজ, তিনটে নিয়ে আমি আমার মতন করে তোমাদের বলেছি। এবার তোমরা টেক্সট বইয়ে কী বলছে সেটা মন দিয়ে শোনো। বিষয় হচ্ছে মেঘ, বৃষ্টি, বাজ। মেঘ নিয়ে কথা হতে হতেই সত্যি বৃষ্টি এলো। বিদ্যুতের চমক আর কড়কড় শব্দে বাজ পড়া শুরু হলো। ক্লাসে সবাই নড়ে চড়ে বসলো। ঋতু বলল, দিদি বাজ পড়ে কেন? নবীন বলল, মেঘে মেঘে ঘষা লাগে, আগুন বেরোয়। সুজন বলল, সে কি করে হবে? মেঘ কি পাথর নাকি? মেঘ তো আসলে জলের ছোট ছোট কণা। ঠিকই বলেছে, তাতে কি করে ঘষা লাগবে? সাবিনা বলল, একটা কাক ইলেকট্রিকের দুটো তারে ধাক্কা খেয়েছিল, জোর শব্দ হলো, আর কি আলো, কাকটা মরে গেল। সেদিন আমার মন খুব খারাপ হয়ে গেছে। সত্যিই তো, একটা প্রাণী মরে গেল বিদ্যুতের সব চোখের সামনে। আমরা অনেক সময় দেখতে পাই বাঁদর মরে গেছে ইলেকট্রিকের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। বাজ পড়া আসলে এইরকম, মেঘের একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ যায়, তাতে আলোর ঝলক দেখা যায়। তখন আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়ল। তাহলে তোমাদের বইয়ে বলছে, দেখো মেঘের এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুৎ যায়, তাতে আলোর ঝলক দেখা যায়, তখন আকাশে বিদ্যুৎ চমকায়। তাহলে প্রশ্ন, বিদ্যুৎ কখন চমকায় যদি তোমার, বা বিদ্যুৎ চমকায় কীভাবে, তোমাদের যদি বই থেকে লিখতে বলে তোমাদের এই কথা কটাই লিখতে হবে। যে কথাটা মেঘের একটা জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ যায়, তাতে আলোর ঝলক দেখা যায়, তখন আকাশে বিদ্যুৎ চমকায়। মেঘে মেঘে ঘর্ষণের ফলেই এটা হয়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়ে, এবং বিদ্যুৎটা যদি মাটিতে চলে আসে তখন আমরা বলি বাজ পড়ে, এবং আমরা একটা বিকট শব্দও শুনতে পাই। কৃষ্ণা বলল, দিদি নারকেল আর তাল গাছের ওপরেই কেন বাজ পড়ে? তখন দিদি কি বলল, ওগুলো উঁচু গাছ, ওদের মাথাগুলো মাটি থেকে অনেক উঁচুতে, তার মানে অন্যান্য গাছের তুলনায় মেঘের একটু কাছে থাকে, স্বাভাবিকভাবেই তো, ওরা অনেক উঁচু গাছ। সুজন বলল, মেঘের কাছে বলেই উঁচু গাছের মাথায় বাজ পড়ে? তিনি বলল, একবার বাজ পড়ে আমাদের একটা নারকেল গাছ মরে গেছিল, তার গুঁড়ি দিয়ে আমাদের পুকুর ঘাট বাঁধানো হয়েছে। অনেকেই তাই করেন। এমনিতে এসব গাছ কেউ কাটে না, বাজ পড়ে গাছ মরে গেলে কিছু করার থাকে না, তখন গাছটা ফেলে না দিয়ে নানাভাবে কাজে লাগানো হয়। তাহলে এই হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের গল্প, মেঘ, বৃষ্টি, বাজ নিয়ে বলেছে। আমিও বললাম, তোমরা যতটা বুঝলে। এবার আমি কয়েকটা প্রশ্ন দেবো তোমাদের, সেই প্রশ্নগুলো তোমরা লিখবে। বই থেকেও লিখতে পারো, আমি যেরকম বললাম তার থেকেও বুঝে নিয়ে লিখতে পারো, যেটা তোমাদের পছন্দ হয়। দেখো আমি প্রশ্নগুলো তোমাদের এবার দিচ্ছি, তোমরা লেখো। বৃষ্টি, বাজ নিয়ে আমি যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি, মেঘ কিভাবে সৃষ্টি হয়? মেঘ কিভাবে সৃষ্টি হয়? বৃষ্টি মেঘ থেকে কখন মাটিতে পড়ে? বৃষ্টি মেঘ থেকে কখন মাটিতে পড়ে? 3 নম্বর প্রশ্ন, বাজ পড়া বলতে তুমি যা বুঝলে সেটা লেখো। বিদ্যুৎ চমকানো বলতে তুমি যা বুঝলে সেটা লেখো। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো করে তোমরা দাও। ঠিক আছে।